হ্যালো এভরিওয়ান আজকে আমাদের ক্লাস হবে অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমস। সো ইংলিশ ফার্স্ট পেপারের নতুন একটা টার্ম, মানে নতুন একটা মডিউল কোশ্চেনের, ওটা হলো অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমস। এখন এই অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমসের বিষয়টা একটু নতুন কেন বলছি, কাজ আমরা নর্মালি যখনই ইংলিশ ফার্স্ট পেপারে এক্সাম আগে দিতাম তখনই মোস্টলি কি থাকতো, একটা কম্প্রিহেনশন দেওয়া থাকতো, ওখান থেকে কি মোস্টলি আমরা অ্যান্সার করে থাকতে বা করতে অভ্যস্ত, রাইট? যেমন মনে একটা সিন কম্প্রিহেনশন দেওয়া আছে, ওখান থেকে আমরা অ্যান্সার করতাম, এর পরবর্তীতে একটা আনসিন কম্প্রিহেনশন দেওয়া থাকতো, ওখান থেকে অ্যান্সার করতাম। বাট একটা ডিফারেন্ট জিনিস এখন এসেছে, কি অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমস, আরেকটা আসে অ্যান্সারিং ফ্রম দ্য স্টোরিজ। অ্যান্সারিং ফ্রম দ্য স্টোরিজের ব্যাপারে আমরা পরে কথা বলবো, বর্তমানে শুধু পয়েমসের ব্যাপারে কথা বলি। সো এই পয়েমসগুলি হলো কি, তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে অনেকগুলি কবিতা দেওয়া আছে, ওই কবিতাগুলি ভালো মতো বুঝতে হবে, আর ওই কবিতাগুলিকে ব্যবহার করে আমাদের অ্যান্সার করতে হবে বিভিন্ন ধরনের কোশ্চেন্স। নাও দ্য থিং হলো যে তোমরা অনেক কবিতা পড়বা, ওই কবিতাগুলি মুখস্থ থাকতে হবে, ওগুলির সামারিগুলি মুখস্থ থাকতে হবে, যাতে তোমার ওই যে কবিতার মধ্যে কি প্রকাশ করার চেষ্টা করেছে ওই বিষয়টা নিয়ে। সো এই যে অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমসের মধ্যে মেইনলি কী কী জিনিস থাকবে, যেমন মনে করো 5টা কোশ্চেন দিয়ে দিবে, আর ওই 5টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে থাকবে, ওভারঅল 10 মার্ক থাকছে এই বিষয়টায়। সো আমরা আজকে ক্লাসটা এক নাম্বার পয়েম দিয়ে শুরু করব। এই পয়েমটা হলো ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। সো আমাদের এই কবিতার রাইটারকে, মানে কবিকে, পয়েট হলো ওয়াল্ট হুইটম্যান। সো আমাদের এই কবিতার নাম হলো ও মি ও লাইফ। সো ও মি ও লাইফের মিনিংটা অ্যাকচুয়ালি কি, ও আমি ও জীবন, রাইট? কারণ কি মির বাংলা হলো আমি, লাইফের বাংলা কি জীবন, মানে ও আমি ও জীবন। একটু যদি চিন্তা ভাবনা করে দেখো, তুমি যখন রেগুলার লাইফে কথাবার্তা বলো বা আমরা যখন নাটকই বা দেখি, তখন আমরা কি দেখি, যেমন মনে করো ও ওয়ার্ডটা কোন জায়গায় ব্যবহার হয়, যেমন ও বাবা গো, ও মা গো, এই বিষয়গুলি নিয়ে। আই এম জাস্ট কিডিং, বাট কখন ব্যবহার হয় মোস্টলি, যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের হতাশা প্রকাশ করতে চাই, তখনই কিন্তু আমরা ও ওয়ার্ডটা মোস্টলি ব্যবহার করে থাকি, রাইট? সো এখানের মধ্যে যখন ও মি ও লাইফ বলতে বোঝানো হচ্ছে কি জানো, আমার নিজেকে নিয়ে অনেক বেশি হতাশা, মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য পয়েট অবভিয়াসলি, যে আমার নিজেকে নিয়ে অনেক বেশি হতাশা, আমার জীবনকে নিয়ে অনেক বেশি হতাশা, এই বিষয়টাই। সো লেটস স্টার্ট রিডিং দ্য পোয়েম। লেখা কি আছে ফার্স্টে দেখো, ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রেকারিং। সো এখানে রেকারিং বলতে গেলে কি বোঝানো হয়, রেকারিং আর কোশ্চেন্সের বাংলা তো আমরা জানি প্রশ্ন, আর রেকারিং এর বাংলা কি, সামথিং যেটা বারবার হচ্ছে, বারবার ফিরে আসছে। তুমি যদি একবারে বলো ঘুরপাক খাওয়া, বারংবার কোনো কিছু হওয়া, এই বিষয়টাকে কি আমরা বলি, রেকারিং বলি, ঠিক আছে? সো এখন অলরেডি তো আমরা ও মি ও লাইফ বলতে গেলে কি বোঝানো হচ্ছে এটা তো আমি আগে একবার বলেই ফেলেছি, বাট আমাদের এই পার্টটা দিয়ে কি বোঝানো হচ্ছে, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রেকারিং, এটা দিয়ে বলা হচ্ছে যে আমি ফার্স্টে তো আমার বুঝাচ্ছে যে সে তার নিজেকে নিয়েও অনেক বেশি হতাশায়, আর তার জীবনকে নিয়েও কি সে অনেক বেশি হতাশায় আছে, কিন্তু এর পরবর্তীতে কি বলছে, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রেকারিং, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তার নিজের কাছে সে অনেকগুলি প্রশ্ন করে, বা তার মাথায় অনেকগুলি প্রশ্ন আসে নিজের ব্যাপারে, যেগুলি কি বারবার আসছে, অনেকগুলি প্রশ্ন বারবার যেহেতু তার কাছে আসছে, এটাই কি সে এখানে বলছে যে অফ দ্য কোশ্চেন্স অফ দিস রেকারিং, মানে অনেকগুলি প্রশ্ন সে বারবার ফেস করে, অনেকগুলি প্রশ্ন সে নিজের কাছে বারবার করছে, এই বিষয়টা। নেক্সট লাইনে যদি যাও, অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, মানে কি অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস বলতে গেলে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট অফ অল বোঝা হলো যে ফেথলেস বলতে গেলে আমরা কি বুঝি, ফেথলেসের মিনিং কি, আর হলো ফুলিশের মিনিং কি। সো ফেথলেসের মিনিং যদি চিন্তা ভাবনা করি, প্রথমত ফেথলেসের মিনিং হলো সামথিং, বা যে কোনো রকমের বিশ্বাস ফলো করে না, বা যার কোনো বিশ্বাস নেই। সো লিটারাল মিনিং যদি চিন্তা ভাবনা করো, অবিশ্বাসী, সামওয়ান যার কোনো বিশ্বাস নেই বা কোনো কিছু বিশ্বাস করে না, তাকে আমরা অবিশ্বাসী বলি বা ফেথলেস বলি, ওকে? সো ফেথলেসের বাংলা হলো অবিশ্বাসী। তো এখানে কি বলছে, অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, এখানে এন্ডলেস ট্রেনস বলতে গেলে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা কি ট্রেনস বুঝি না, ট্রেন তো বুঝি, আর এন্ডলেসের মানে কি, এন্ডলেসের মানে হলো যেই জিনিসের শেষ নেই। সো এখানে এন্ডলেস ট্রেনস বলতে গেলে বোঝানো হচ্ছে যে বারবার কোনো কিছু
ফিরে আসছে বা অনেক পরিমাণে কোনো কিছু আসছে এই বিষয়টা। সো আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে মানে বলা হচ্ছে যে এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, এখানের মধ্যে কি বুঝতে পারছি যে অবিশ্বাসীদের ভিড় জমছে এই বিষয়টাই। নেক্সটে দেখো কি বলা হচ্ছে যে অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। সিটিজ মানে কি শহর, ফিল্ড মানে কি ভরপুর, আর উইথ দ্য ফুলিশ মানে কি এই যে শহরটায় বা এই যে শহরগুলি আছে এই শহরগুলির মধ্যে কি মূর্খ দিয়ে ভরপুর। এই শহরগুলি কি মূর্খ দিয়ে ভরপুর। সেখানে বলা হচ্ছে যে অবিশ্বাসীদের ভিড় জমছে আর শহরগুলি হলো কি মূর্খ দিয়ে ভরপুর। আর এই জিনিসগুলি নিয়েই যে কেন অবিশ্বাসীদের ভিড় জমছে বা কেন শহরগুলি মূর্খ দিয়ে ভরপুর এই বিষয়গুলি নিয়েও কি সে নিজেকে প্রশ্ন করে। নেক্সটে দেখো কি দেওয়া আছে, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ মানে কি অফ মাইসেলফ মানে নিজের ব্যাপারে, অফ মাইসেলফ মানে কি নিজের ব্যাপারে, ফরএভার মানে কি চিরকাল, রিপ্রোচিং মানে কি এই জিনিসটা বোঝো। ফার্স্ট অফ অল রিপ্রোচ বলতে গেলে আমরা বুঝি হলো নিন্দা করা। কি করা? নিন্দা করা, কারোর ব্যাপারে কোনো কিছু খারাপ বলা বা কারোর ভুল ধরিয়ে দেওয়া বা মানে বেসিক্যালি নিন্দা করাকে আমরা রিপ্রোচ বলি। আর যখন তুমি বলবা রিপ্রোচিং মাইসেলফ মানে কি নিজের নিন্দা করা, ঠিক আছে। সো আমার এখানে কি বলা হচ্ছে, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ মানে কি সে নিজের কাছেই নিজের নিন্দা বারবার করছে। যেমন আমাকে ফার্স্ট লাইনে বলে দিয়েছিল না যে সে বারংবার নিজেকে অনেকগুলি প্রশ্ন করে, আর এই যে প্রত্যেকটা লাইন এই প্রত্যেকটা লাইন কিন্তু হলো এগুলি যে সে নিজের কাছে কি কি ধরনের প্রশ্ন প্রত্যেকবার করছে এই বিষয়টাই। সো এখানে কি শুধু প্রশ্নের কথাগুলি বলা হচ্ছে। সো অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ যে সে বারবার নিজের কাছেও প্রশ্ন করে, নিজের কাছে প্রশ্ন করে কি হিসাবে, যে সে নিজের নিন্দা করে। কি নিন্দা করে? তার জীবন নিয়ে যেহেতু অলরেডি সে হতাশায় আছে, তার লাইফ নিয়ে সে নিজেকে নিয়ে যেহেতু হতাশায় আছে, তো অবভিয়াসলি সে নিজের নিন্দা করে। সো এই যে ব্র্যাকেটের মধ্যে যদি একবার পড়ে দেখো কি বলা আছে যে ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস। সো এখানে দেখো এই যে আগের লাইনটার মধ্যে কি বলা হয়েছিল যে সিটিজ মানে শহরগুলি ভরপুর কি দিয়ে? অবিশ্বাসী আর মূর্খ দিয়ে। আর এর পরের লাইনে বলা হচ্ছে যে সে নিজের নিন্দা নিজেই করে নিজের কাছেই। আর এখানে কি বলা হচ্ছে, ফর হু মোর ফুলিশ দেন আই মানে কি আমার থেকে মূর্খ বা আমার থেকে বড় মূর্খ কে আছে, বা অ্যান্ড হু মোর ফেথলেস বা আমার থেকে বেশি অবিশ্বাসী বা আমার থেকে বড় অবিশ্বাসী কে আছে এই বিষয়টাই। নেক্সট লাইনটা যাও, অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। তো আমার এখানের মধ্যে ভেইনলি বলতে গেলে কি বোঝানো হয় দেখো, আইজ মানে চোখ আর ভেইনলি ক্রেভ। সো এখানে ভেইনলি বলতে গেলে আমরা বুঝি হলো কি বৃথা। ভেইনলি মানে কি বৃথা, আর ক্রেভ মানে কি সন্ধান করা, ঠিক আছে। ভেইনলি মানে হলো বৃথা আর ক্রেভ মানে কি সন্ধান করা। সো বলা হচ্ছে কি বৃথা সন্ধান করছে। কার বৃথা সন্ধান করছে? লাইটের। সেখানে বলা হচ্ছে যে অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট মানে কি সে ওই জিনিসগুলি নিয়েও প্রশ্ন করছে যে তার চোখগুলি বা মানুষের চোখ সবসময় বৃথা সন্ধান করে কিসের? আলোর সন্ধান করে। এটা কিন্তু মেটাফর হিসেবে লাইফ নিয়ে চিন্তা ভাবনা করছে যে তুমি সবসময় কি বৃথা একটা সন্ধানে থাকো, যে তোমার লাইফে আলোর খোঁজে থাকো তুমি, এই বিষয়টাই বলা হচ্ছে। এরপরেরটা দেখো কি বলা হচ্ছে, অফ দ্য অবজেক্টস মিন। এখন অফ দ্য অবজেক্টস মিন দিয়ে কি বোঝানো হচ্ছে যে তুমি যখন বৃথা লাইটের সন্ধান করো তখন তুমি কি বস্তুগত জিনিসগুলিকে নিজের লাইফের সফলতা ধরে নাও না। মনে করো তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ক্লাস 5-এ পড়ো, তোমার কাছে সফলতা কোনটা ছিল? যে যদি তোমার কাছে একটা চকলেট থাকতো তাহলে ওটা তোমার কাছে সফলতা। যখন তুমি ক্লাস 9-10-এ যখন আছো তখন তোমার কাছে সফলতা কি হতে পারে? যে ঠিক আছে আমি যদি কোনো কিছু একটা কিনলাম, মনে করো বাইকের ইচ্ছা থাকতে পারে, গেমিং পিসির ইচ্ছা থাকতে পারে, ল্যাপটপের ইচ্ছা থাকতে পারে, ফোনের ইচ্ছা থাকতে পারে, যে যদি আমার ওইটা এসে পড়ে তাহলে আমার লাইফ সেটেল, আর কিছু লাগবে না এই বিষয়টাই। যখন তুমি আরো বড় হবা তখন তোমার একটা সময় মনে হতে পারে যে যদি একটা বিল্ডিং থাকে তাহলে তোমার লাইফ একবারে সেটেলড, আর কিছু প্রয়োজন নেই। একটা সময় মনে হতে পারে যদি একটা গাড়ি থাকে তাহলে আমার লাইফ সেটেলড, আর কিছু দরকার নেই। এই বিষয়টাই যে তুমি তোমার আলোর খোঁজে যখন তুমি যাচ্ছ, তোমার লাইফের যখন গোলটা বের করা ট্রাই করছো, এখানে আলোর খোঁজ বলতে কিন্তু লাইফের গোল বের করা ট্রাই করা, যে তুমি অ্যাকচুয়ালি লাইফে কি চাও।
তোমার লাইফের গোলটা বা ফাইনাল গোলটা অ্যাকচুয়ালি কি, ওই বিষয়টা এখানে আলোর খোঁজে বোঝানোর চেষ্টা করছে। আর বলা হচ্ছে যে আলোর খোঁজে যখন আমরা বের হই, লাইফের গোল বের করার জন্য যখন আমরা বের হই, তখন ওই লাইফের গোলটাকে আমরা কোনো একটা বস্তুর সাইডে বা বস্তুর সাথে রিলেট করে ফেলি। তো ওইটাকেই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি এই বিষয়টা। নেক্সটে দেখো কি বলা হচ্ছে, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড। মানে কি, এই যে একটা বয়সে তুমি চকলেট দিলে খুশি হয়ে যেতা, একটা বয়সে তোমার ফোন দরকার পড়ছে, ফোনটাই তোমার সফলতার চাবিকাঠি তুমি হিসেবে ধরে নিচ্ছ, একটা সময় তোমার কাছে বাড়ি গাড়ি এটা মনে হচ্ছে যে তোমার সেটেল করার জন্য ইম্পর্টেন্ট। সো এই যে বিষয়টা, তোমার কি প্রত্যেকবার তোমার যেই লাইফের গোলটাকে তুমি কি উঠাই দিচ্ছ না বস্তু দিক দিয়ে? সো তোমার সংগ্রাম কি কখনো শেষ হচ্ছে? সে এটাই বলছে যে অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, মানে প্রত্যেকবার যেহেতু আমি এক গার্ড উপরে আমার লাইফের গোলটা উঠিয়ে দিচ্ছি, তার মানে কি আমার যে স্ট্রাগলটা, আমার যে সংগ্রামটা, এই সংগ্রামটা কি প্রত্যেকবার রিনিউ হচ্ছে না, নতুন করে শুরু হচ্ছে? এই বিষয়টা নিয়েও কি সে নিজের কাছে অনেক বেশি প্রশ্ন করে। সো নেক্সটে যাই, অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, এই যে সবার যে এই খারাপ ফলাফলগুলি, যে এই বিষয়গুলি নিয়েও কি সে নিজের কাছে বারংবার প্রশ্ন করে যে হয়তোবা অনেকে ওই গোলগুলির কাছে যেতে পারে, অনেকে গোলগুলির কাছে যেতে পারে না। মানে যে মনে করো একটা বাড়ি গাড়ি, মনে করো একজনের স্বপ্ন যে সে একটা বাড়ি একটা গাড়ি কিনবে, ওটা কিনলেই তার লাইফ সেটেলড। ঠিক আছে, আই এম নট সেইং যে এই বিষয়গুলি ইম্পর্টেন্ট না, বাট এখানের মধ্যে এটাই বোঝানো হচ্ছে যে বস্তুগত দিক থেকে যে তুমি ওইগুলি অর্জন করতে পারলে যে তোমার সফলতা এসে পড়বে, এরকম বিষয় না। সো এখানে কি বলা হচ্ছে, অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। আই সি অ্যারাউন্ড মি বলতে গেলে কি বোঝানো হয়, যে আমি আমার চারপাশে যা দেখতে পারি। আর সর্ডিড বলতে গেলে কি বোঝানো হয়, সর্ডিড বলতে গেলে তুমি বুঝতে পারো যে অনৈতিক, মানে অনৈতিক বলি কেন, নৈতিকভাবে অপমানজনক, একবারে লিটারাল বাংলা হলো নৈতিকভাবে অপমানজনক, সামথিং দ্যাট ইজ ইনসাল্টিং টু সামওয়ান, এই বিষয়টা। কিন্তু তুমি যদি মনে করো একটা ইজি ওয়েতে বোঝার চেষ্টা করো যে সর্ডিড বলতে গেলে এখানে কি বোঝানো হচ্ছে, তুমি নেগেটিভ এনার্জি বোঝো, ঋণাত্মক, মানে ঋণাত্মক না, নেগেটিভ এনার্জি। মানে অনেকে বলে না যে এই ধরনের মানুষের মধ্যে একটা নেগেটিভ ধরনের ভাইব আসছে বা নেগেটিভ ধরনের এনার্জি আসছে, যে বুঝতেই পারতো, ওই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছে। আর প্লডিং বলতে গেলে কি বোঝানো হয়, প্লডিং বলতে গেলে বোঝানো হয় হলো, প্লডিং এর বেসিক মিনিং কি, তুমি মনে করো কোনো একটা কাজ যখন তুমি উত্তেজনা ছাড়া করো তখন এটাকে প্লডিং বলা হয়। সামথিং ইউ ডু উইদাউট এনি এক্সাইটমেন্ট, ওটা কি প্লডিং, মানে একটা বোরিং কাজ। সো প্লডিং লাইফ বলতে গেলে আমরা কি বুঝি, একঘেয়ে জীবন, এই বিষয়টা। সো এখানে কি বলা হচ্ছে যে অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, সবার যে এই খারাপ ফলাফলগুলি আসছে, এই যে অনেকে হয়তো বা অর্জন করতে পারে, যে এখন তুমি চিন্তা করো যে এই গোলগুলি নিচ্ছে, মানে বস্তুগুলিকে একটা গোল হিসেবে কনসিডার করছে, যে ওটাকে অর্জন করতে পারে সেও দুঃখে আছে, যে অর্জন করতে পারে না সেও দুঃখে আছে। সো ওই সবগুলি দুঃখে থাকার অবস্থাগুলিকে এসে কি বলছে, খারাপ ফলাফল, এই বিষয়টা। অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, কারণ কি একটা বস্তু তুমি পেয়ে গেলা, ওটা তো তোমার খুশির কারণ হতে পারে না, রাইট? হতে পারে মোমেন্টারিলি তুমি খুশি আছো, বাট ফাইনালি একটা টাইম পরে ওটা আর তোমাকে খুশি দেওয়া বন্ধ করে দিবে, এই বিষয়টাই। তো অ্যাট দি এন্ড আমার খুশি বা আমার সুখের যেই মেন জিনিসটা, ওটাকে আমি অর্জন করতে পারলাম? অবভিয়াসলি না। সো এই বিষয়টা নিয়ে কি এখানে বলা হচ্ছে যে এই সব কিছুকে সে কি একটা খারাপ ফলাফলের সাথে তুলনা করছে। আর এরপরে সে বলছে যে আমি আমার চারপাশে যত ধরনের মানুষ দেখি সবাই কি একটা একঘেয়ে জীবন, এই যে পুয়ার রেজাল্টসগুলি বা এই যে বস্তুগুলির পিছনে দৌড়ে একটা একঘেয়ে জীবন আর একটা নেগেটিভ এনার্জি সহ জীবন কাটিয়ে দিচ্ছে বা কন্টিনিউ করছে, এই বিষয়টাই। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট সো ইন্টারটুইন্ড। সেখানে বলা হচ্ছে যে একটা খালি বা একটা ইউজলেস একটা ইয়ার্সগুলি বা তার জীবনের এত সময়টা সে ইউজলেস ওয়েতে নষ্ট করে ফেলে। এই সবগুলি সময়কে সে কি বলছে, ইউজলেস বলছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। এই বিষয়গুলি সে কি বোঝানোর ট্রাই করছে। সেখানের মধ্যে মেনলি যদি একটু চিন্তা ভাবনা করো যে সে এখানে কি বেসিক্যালি বোঝাচ্ছে, যে সে বলছে যে যদি আমি আলটিমেটলি খুশি না পাই বা সুখী না পাই, তাহলে এই যে এতটা সময় আমি নষ্ট করলাম এটার পিছনে, সব তো বৃথা, এটা তো কোনো প্রয়োজন ছিল না। এটাই সে এখানে মিন করার ট্রাই করছে। নেক্সটে দেখো কি বলা হচ্ছে, উইথ দ্য রেস্ট সো ইন্টারটুইন, মানে সবার লাইফই কি এটার সাথে কি ইন্টারটুইন হয়ে গেছে, সবাই এরকম করছে, এই বিষয়টা নিয়ে কি সে বলছে। নেক্সট লাইনে যাই, দ্য কোশ্চেন ও মি ও সো স্যাড, ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড আমিড দিস ও মি ও লাইফ। মানে এখানেও কি আবার
এই লাইনটার মধ্যেও কি সে নিজের হতাশাকে প্রকাশ করছে, নিজের ফ্রাস্ট্রেশনসগুলিকে সে কি প্রকাশ করছে। এখানে কি বলছে, দ্য কোশ্চেন, ফাইনালি তার মনে একটা কোশ্চেন আবার অ্যারাইজ করে, আবার একটা কোশ্চেন জেগে উঠে কি, যে আমি ও জীবন, এই বিষয় না, ও আমি ও সো দুঃখ, মানে সো স্যাড, মানে এখানে বলছে যে আমার জীবনে এত দুঃখ বারংবার ফিরে আসছে। মানে কি, থিঙ্ক ইট লাইক দিস, যে তুমি যখন ছোট ছিলা একটা চকলেট পেলে তুমি খুশি হয়ে যেতা, কিছুদিন সময় গেল, তুমি একটু বড় হলা, তুমি একটা ফোন পেলে খুশি হও, চকলেট দিয়ে এখন তোমাকে খুশি করা যায় না। আরো বড় হলা, তুমি এখন একটা বাড়ি গাড়ি ছাড়া তুমি খুশি হও না। সো উইথ এজ তোমাকে খুশি করার জন্য তোমার ওই যে বিষয়টা বা ওই যে ক্রাইটেরিয়াটা ছিল ওটা কি আস্তে আস্তে বাড়ছে, এই বিষয়টাই। তো তোমার দুঃখের বিষয়গুলি, যে বলছে যে আমি আমার দুঃখকে কাটিয়ে উঠতে পারছি না, আমার সুখের পথে আমি যেতেই পারছি না। সো ও মি সো স্যাড রেকারিং, আমি বারংবার কি দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছি। নেক্সটে কি, হোয়াট গুড আমিড দিস ও মি ও লাইফ। সো আমার এই জীবনের কি মূল্য আছে, আমি আমার জীবনের মেন কি ওয়েটা বা মেন গোলটাই তো খুঁজে পাচ্ছি না, আমার এখানে এই জীবনের কি মূল্য আছে, এই জীবনের মাঝে আমার কি দরকার। সো লাস্টে আবার সে কি, ও মি ও লাইফ, মানে নিজে ও আমি ও জীবন, আবার সে নিজের হতাশা প্রকাশ করছে একটা কোশ্চেনের মাধ্যমে। সো তুমি যদি এই পুরো সেকশনটাকে একটু ভালো মতো পড়ো, তাহলে একটা জিনিস বুঝবা কি জানো, প্রত্যেকটা লাইনে সে কি করেছে, একটা করে নিজেকে প্রশ্ন করেছে না। সো আমি বুঝতে পারলাম যে এই সবগুলি, মানে এই যে পুরো জিনিসটা এখানের মধ্যে শুধু কি কোশ্চেন করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। আর কাকে প্রশ্ন করা হচ্ছে, নিজেকেই সে কি বারংবার প্রশ্ন করছে। সো এখানে একটা কোশ্চেন সেকশন হয়ে গেল। মানে কি, এই যে পয়েমটা আছে, এই পয়েমের মধ্যে এই পার্টটাকে আমরা কি কোশ্চেন সেকশন বলতে পারি। গেল নেক্সটের যেই আর 2 লাইনই বাকি আছে। নেক্সট লাইনে কি লেওয়া আছে দেখো, অ্যান্সার। মানে কি, সে যে নিজের কাছে এতগুলি প্রশ্ন করলো, এখন এই প্রশ্নগুলির অ্যান্সারও সে কি নিজেই দিয়ে দিচ্ছে। তোমার আর নিজে কষ্ট করে খোঁজা লাগবে না, আমাদের পয়েটই তার অ্যান্সারগুলিও দিয়ে দিচ্ছে। সো অ্যান্সারের মধ্যে কি লিখেছে, দ্যাট ইউ আর হিয়ার। দ্যাট ইউ আর হিয়ার দিয়ে কি বোঝানো হয়, যে তুমি এখানে আছো। আর তুমি এখানে আছো দিয়ে কি বোঝানো হচ্ছে, যে তুমি এই পৃথিবীতে আছো, তুমি এই ইউনিভার্সের মধ্যে আছো। এই বিষয়টি এখানে কি বলার চেষ্টা করছে, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি। সো তুমি যেহেতু পৃথিবীর মধ্যে আছো, মানে কি তোমার জীবনের একটা অস্তিত্ব আছে। আর আইডেন্টিটি কি, এক্সিস্ট মানে কি অস্তিত্ব থাকা, আর আইডেন্টিটি মানে কি একটা ইউনিক পরিচয় বা একটা ইউনিক সত্তা। তো এখানে বলা হচ্ছে যে যেহেতু তুমি পৃথিবীর মধ্যে আছো, তার মানে কি তোমার একটা অস্তিত্ব আছে, তোমার একটা ইউনিক সত্তা আছে বা একটা পরিচয় আছে, এই বিষয়টাই। সো নেক্সটে কি দেওয়া আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। মানে কি, এই যে পাওয়ারফুল প্লে, এখানে পাওয়ারফুল প্লে দিয়ে যদি লিটারাল মিনিংটা বোঝার চেষ্টা করো, পাওয়ারফুল প্লে বললে আমরা কি বুঝি, প্রথমত পাওয়ারফুল বলতে গেলে আমরা বুঝি হলো শক্তিশালী, আর প্লে বলতে গেলে আমরা কি বুঝি, তোমার নাটক। সো পাওয়ারফুল প্লে বলতে গেলে বোঝানো হচ্ছে যে শক্তিশালী নাটক। এখন এখানে শক্তিশালী নাটকের কি কাজ আছে, এখানে তো পুরোটার মধ্যে কি আমাদের জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এখানে মেটাফর হিসেবে শক্তিশালী নাটক বলা হচ্ছে বা পাওয়ারফুল প্লে বলা হচ্ছে। এখন মেটাফর হিসেবে কাকে বোঝানো হচ্ছে, মেটাফর হলো যে মেনলি ইনডিরেক্টলি যদি কখনো কোনো কিছু বলার চেষ্টা করো বা বোঝানোর চেষ্টা করো, এটাকে মেটাফর হিসেবে ব্যবহার হচ্ছে। সো এখানে পাওয়ারফুল প্লে দিয়ে আমাদের যেই ছিল লাইফ আছে, এই লাইফকে বোঝানো হচ্ছে যে আমাদের যে লাইফটা এটা কি একটা পাওয়ারফুল প্লে, মানে একটা শক্তিশালী নাটক। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। আর এই যে লাইফটা এটা কি সবসময় কি কন্টিনিউ হতেই থাকে, এটা কি চলতেই থাকে, এই নাটকটাও কি কখনো থেমে যায় না, এই বিষয়টাই। সো নেক্সটে দেখো, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। আর এই নাটকের মধ্যে তোমার অবদান কি থাকবে, কন্ট্রিবিউটের বাংলা কি অবদান। সো তোমার এই যে তোমার সেখানে বলছে যে তুমি যে নিজের কাছে এতগুলি প্রশ্ন করছো, এটার কারণটা কি, এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সার হলো যে তোমার এই জীবনে একটা অস্তিত্ব আছে, এই জীবনের একটা পরিচয় আছে, একটা ইউনিক সত্তা আছে। এই যে তোমার জীবনটা এটা কন্টিনিউ হতেই থাকবে, এটাকে থামানো পসিবল না। তো তোমার কাজ কি, তোমার কাজ হলো এই যে সুন্দর একটা পাওয়ারফুল প্লে বা শক্তিশালী নাটক চলে যাচ্ছে বা চলছে, তোমার কাজ হলো একটা ইউনিক ওয়েতে নিজের থেকে একটা অবদান রাখা অ্যাজ আ পংক্তি। ভার্সের বাংলা কি, পংক্তি। মানে যখন তুমি কোনো একটা কবিতা লেখো, তো কবিতার প্রত্যেকটা লাইনকে আমরা কি বলি, পংক্তি বলি না। এই বিষয়টা কি এখানে বলা হচ্ছে যে তোমার হাতে কি আছে,
যেই জিনিসটা তোমার হাতে নেই ওই জিনিসটা নিয়ে কষ্ট পেয়ে তো লাভ নেই, কিন্তু তোমার হাতে কি এই যে নাটকটা বয়ে যাচ্ছে কন্টিনিউ হতেই থাকছে, ওখানের মধ্যে তুমি তোমার জায়গা থেকে তোমার সিচুয়েশন থেকে একটা অবদান রাখবা, যেটা দিয়ে কি তোমার নিজস্ব ইউনিক একটা সত্তা প্রকাশ পাবে, ইউনিক একটা পরিচয় প্রকাশ পাবে। সো এই বিষয়টাই কি আমরা ভালো মতো বুঝতে পারলাম। সো পুরোটা জিনিস থেকে আমরা কি বুঝতে পারি যে হতাশ হয়ে লাইফে কাজ নেই, আমাদের আরও অনেক কিছু মানে বিষয়গুলি আছে, যেমন মনে করো আমাদের নিজের লাইফের মিনিং বের করা নিজের হাতে, কিন্তু ওই লাইফের গোলগুলিকে যদি আমরা অবজেক্টিফাই করে ফেলি, যে একটা বস্তু দিয়ে আমার লাইফের গোলকে যদি আমি বের করে ফেলি, তাহলে কিন্তু হবে না। সো আমাদের লাইফের গোল হওয়া উচিত জীবনে সুখ অর্জন করা, খুশি অর্জন করা, আর ওগুলির সাথে বাই প্রোডাক্ট অবজেক্ট হতে পারে, যে হ্যাঁ ওটার পথে আমি অবজেক্টগুলিও পাচ্ছি হয়তো বা একটা টাইমে। সো এই বিষয়গুলি নিয়ে কি আমরা এখানে কথা বলছি। আর আরও একটা জিনিস যদি বলতে পারো, যে আরেকটা ওয়ে দিয়েও আমরা বলতে পারি যে লাইফে হতাশ হওয়া যাবে না, হতাশা বা ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, অ্যানোয়েড হওয়া যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে জীবনটা এটা বয়েই যাবে, এটা কখনো থেমে যাবে না। সো আমাদের কাজ হলো কি, যতটুকু আমাদের দেওয়া হয়েছে, যেই দায়িত্বটা আমাদের আছে, ওই দায়িত্ব হলো কি যে এই বয়ে যাওয়া জীবনে বা এই বয়ে যাওয়া নাটকে একটা অবদান রেখে যাওয়া, আমাদের একটা ছাপ, একটা ইউনিক ছাপ বা একটা ইউনিক কি বলে সিগনেচার রেখে যাওয়া, এই বিষয়টা ডান। সো উইথ দিস আমাদের 1 নাম্বার পয়েমটা শেষ হয়ে গেল। এই 1 নাম্বার পয়েমটা হলো তোমার ইউনিট 1 লেসন 3, ইউনিট 01 লেসন 03। সো উইথ দিস আমাদের পয়েম ডান। ওকে, সো অলরেডি আমাদের কি শেষ হয়ে গেছে, আমাদের পয়েমটা শেষ হয়ে গেছে। সো ওকে এর পরবর্তীতে পয়েমের পরে আমাদের কোশ্চেন সলভ করতে হবে, বাট বিফোর প্রসিডিং উইথ দ্যাট আমরা আগে একটা সামারি নিয়ে নিই। সো ফার্স্ট অফ অল যদি আমরা পয়েমটা একটু রিপিট করে নিই, কারণ কি ওই সামারিটাই আমার মেইনলি কোশ্চেনগুলি অ্যান্সার করতে একটু সাহায্য করবে। যে আমরা আগে দেখতে পাচ্ছি কি আমাদের যে পয়েমটা ছিল, এই পয়েমটা 2টা পার্টে ডিভাইডেড আছে। একটা পার্ট হলো এই পার্টের মধ্যে কি, এটার মধ্যে শুধুমাত্র আমাদের পয়েট কোশ্চেন করেছে, কি করেছে, প্রশ্ন করেছে নিজেকে। আর এই পার্টটার মধ্যে কি আছে, অ্যান্সার করেছে ওই প্রশ্নগুলিরই আমাদের পয়েট। সো আমাদের এই পয়েমটা 2 ভাগে ভাগ করা আছে, একটা হলো কোশ্চেন সেকশন আর একটা হলো অ্যান্সার সেকশন। সো এই যে কোশ্চেন সেকশনের মধ্যে আমাদের যে কবি ছিল, এই কবি কি খোঁজার চেষ্টা করছে, জীবনের মানে খোঁজার চেষ্টা করছে। আর এই কবি এই যে প্রশ্নগুলির মাধ্যমে নিজের জীবনের যে কষ্ট, নিজের জীবনে যে ফ্রাস্ট্রেশন, নিজের জীবনের যত রকমের ঝামেলা আছে ওইগুলিকে প্রকাশ করার ট্রাই করেছে। তো এটা কি একটা কষ্টের টোন মেনটেন করেছে। ইন দি সেম ওয়ে আমাদের যে অ্যান্সার সেকশনটা ছিল, অ্যান্সার সেকশনের মধ্যে কি আমাদের যেই কবি সে কি করতে বলেছে, সে কি আশাবাদী হতে বলেছে না আরও বেশি, তার মানে কি একটা ভালো টোন মেনটেন করেছে। সো 2টা পার্ট ছিল এই বিষয়টাই। আর আমাদের এই কোশ্চেন বা এই পয়েমের ফাইনাল গোল কি, যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ, যে তুমি এই জীবনে কি করতে চাও, এই বিষয়টা, রাইট? এটাই। সো আমরা দ্রুত কোশ্চেন সেকশনে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা যদি কোশ্চেনগুলি সলভ করার ট্রাই করি, এখানে দেখো কি বলা হচ্ছে, ওয়াই ডাজ দ্য স্পিকার ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ও মি ও লাইফ রিপ্রোচ হিমসেলফ। ওয়াই ডাজ দ্য স্পিকার, মানে এখানে স্পিকার বলতে আমাদের কবিকে বলা হচ্ছে, কেন কবি কোশ্চেন সেকশনের মধ্যে, আমাদের যে পোয়েমটা ছিল এই পোয়েমের কোশ্চেন সেকশনের মধ্যে নিজেকে রিপ্রোচ হিমসেলফ, মানে কি নিজের নিন্দা করে। সো তুমি যদি একটু মনে করো, আমাদের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে কবিতার কোশ্চেন সেকশনে কবি কেন নিজের নিন্দা করে। সো কবি কেন নিজের নিন্দা করছে? ফার্স্ট অফ অল অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবি কি নিজের জীবন নিয়ে কি সন্তুষ্ট? অবভিয়াসলি না, কারণ সে যদি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হতো তাহলে কি সে হতাশায় জীবন কাটাতো বা হতাশায় সময় কাটাতো? অবভিয়াসলি না। তার মানে কি সে নিজের জীবন নিয়েই কি সন্তুষ্ট না, সে অসন্তুষ্ট। সেকেন্ডলি আরেকটা কি কারণ, তার জীবনে এত কষ্ট, যে সে হলো কি একটা সমাজে থাকে, যে সমাজে ভরপুর হলো অবিশ্বাসী আর হলো মূর্খদের দলে। কারণ কি তারা নিজের জীবনে যতটা কষ্ট আছিল এই সবগুলি কষ্টকে কি বয়ে নিয়ে যায় উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং যে তার লাইফের গোলটা কি, তার লাইফের মেন মোটিভ কি, উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং দ্য মেন মিনিং অফ দেয়ার লাইফ, এই বিষয়টা।
সো যদি আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার করার ট্রাই করি তাহলে আমরা কি বলতে পারি? ফার্স্ট অফ অল, দ্য স্পিকার ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ও মি ও লাইফ রিপ্রোচ হিমসেলফ, এই পুরো জিনিসটা আমরা লিখবো। আর ডাজ যেহেতু আমরা লিখছি না, এটা তো আমরা লিখছি না, তো এখানে যে এসটা ছিল এটা কি আমার এখানে এসে পড়বে, রিপ্রোচেস হিমসেলফ। সো আমাদের অ্যান্সার কি হবে? দ্য স্পিকার of the poem reproaches himself because he is not satisfied with his life. সো অলরেডি আমরা বলে ফেললাম যে সে তার নিজের জীবন নিয়ে কি সন্তুষ্ট না। সো যেহেতু স্যার নিজের জীবন নিয়ে সন্তুষ্ট না, ওই সন্তুষ্ট না হওয়ার কারণ কি? কারণটা হলো হি ডাজেন্ট ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ। Meaning of life. He doesn't find the meaning of life living in a society filled with foolish and faithless people who continue their struggle vain struggle without even understanding the meaning of life, without even understanding the meaning of life. Wait. সো আমাদের এই কোশ্চেনটার মধ্যে কি বলা হচ্ছে, আমরা যে অ্যান্সারটা করলাম এটা হলো দ্য স্পিকার ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম, মানে আমাদের কোশ্চেন সেকশনের মধ্যে যে স্পিকারটা ছিল পোয়েমের, সে নিজের নিন্দা করে। কারণটা কি? কারণ হি ইজ নট স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, মানে কি সে তার জীবন নিয়ে সন্তুষ্ট না। এর পরবর্তীতে সন্তুষ্ট না হওয়ার কারণগুলি কি? সন্তুষ্ট না হওয়ার কারণগুলি হলো হি ডাজেন্ট ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ লিভিং ইন সোসাইটি ফিল্ড উইথ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল, মানে কি সে তার জীবনের কোনো কি বলে লক্ষ্য খুঁজে পাচ্ছে না, লিভিং ইন আ সোসাইটি ফিল্ড উইথ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল, মানে কি সে একটা মানে সে তার জীবনের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না বা জীবনের কোনো কি বলে মানে খুঁজে পাচ্ছে না। আর সে একটা এমন একটা সমাজে থাকে যেই সমাজের মধ্যে কি শুধুমাত্র অবিশ্বাসী এবং মূর্খজনরাই থাকছে, বা ওই মূর্খদের দিয়ে কি সমাজটা ভরপুর, এটাই সে কি বলার চেষ্টা করছে। নেক্সটে কি বলছে? হু কন্টিনিউ ভেইন স্ট্রাগল উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ লাইফ। এখানে হু আমরা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করে কাকে বোঝাচ্ছি? এই যে ফুলিশ আর ফেথলেস পিপল ছিল তাদেরকে আমি বোঝানোর ট্রাই করছি। কারণ কি তারা ফুলিশ এবং ফেথলেস কেন? কারণ কি তারা একটা বৃথা সংগ্রাম, ভেইন মানে কি বৃথা, আর স্ট্রাগল মানে কি সংগ্রাম, মানে কি তারা একটা বৃথা সংগ্রাম কন্টিনিউ করে যায় উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং যে ওই সংগ্রামটার মেন কারণটা কি, আমি কেন এই সংগ্রামটা করছি, উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং দি মেন মোটিভ অফ লাইফ, মেন মিনিং অফ লাইফ, এই বিষয়টাই। সো আমাদের অ্যান্সারটা এখানে হয়ে গেল যে আমাদের কবি
অনেক বেশি কষ্টে আছে, সে অসন্তুষ্ট জীবন নিয়ে, এই কারণেই সে কি এতটা হতাশায়। সো উইথ দিস আমাদের এ নাম্বার কোশ্চেন ডান। লেটস গো ফর কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বিটা যদি একবার দেখো কি বলা হচ্ছে, ওয়াই ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ও মি ও লাইফ থিঙ্ক দ্যাট দ্য সিটি ইজ ফিল্ড উইথ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল। মানে বলা হচ্ছে যে ওয়াই ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, মানে আমাদের যে স্পিকার আছে, এই স্পিকার, পোয়েমের স্পিকার, কেন সে চিন্তা করে যে এই যে শহরটা, এই শহরটা কি ফিল্ড উইথ, মানে ভরপুর কি দিয়ে, ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল দিয়ে ভরপুর। সো এখন বিষয়টা কিরকম জানো, আমাদের স্পিকার ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল দিয়ে, মানে আমাদের স্পিকার বিশ্বাস করে বা চিন্তা করে যে আমাদের যে সিটি বা আমাদের যে শহরগুলি ফেথলেস এবং ফুলিশ পিপল দিয়ে ভরপুর। কেন? কারণ সে দেখেছে, আমরা যদি একটু কবিতার কথাটা চিন্তা ভাবনা করি, আমরা কবিতার মধ্যে কি দেখেছি, আমরা কবিতার মধ্যে দেখেছি যে আমাদের কবি বলেছে কি যে প্রত্যেকটা মানুষই কি একটা একঘেয়ে জীবন বা একটা কষ্টের জীবন বা একটা নেগেটিভ এনার্জি সহ জীবন কি বয়ে নিয়ে যাচ্ছে। সো যখন তুমি একটা একঘেয়ে জীবন বয়ে নিয়ে যাও, মানে একটা বোরিং লাইফ তুমি কন্টিনিউ করো, তখন তোমার মুখে কি ওই যে কষ্টটা প্রকাশ পায়। তাহলে কি আমরা এটা বলতে পারি যে যেহেতু আমাদের কবি দেখতে পেরেছে যে প্রত্যেকটা মানুষ এমন কোন একটা আলোর খোঁজে, এমন কোন একটা আলোর খোঁজে একটা বৃথা কষ্ট বয়ে নিয়ে যাচ্ছে বা একটা বৃথা কষ্টের জীবন বয়ে নিয়ে যাচ্ছে, যেটা প্রকাশ পাচ্ছে তার নিজের ফেসে, ওই ফেস দিয়ে কি সে তার নিজের দুঃখ, ওই মানুষগুলির দুঃখ, ওই মানুষগুলির কষ্ট সবকিছু কি প্রকাশ পাচ্ছে। আর যেহেতু এই জিনিসটা হচ্ছে, এই কারণে কি সে বলছে যে ওই মানুষগুলি একটা বৃথা সংগ্রাম করছে, আর যেহেতু ওরা একটা বৃথা সংগ্রাম করছে, সেই কারণে কি তারা অবিশ্বাসী, সেই কারণে কি তারা বোকা বা মূর্খ। এখন এখানে যে অবিশ্বাসী ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে, এখানে অবিশ্বাসী ওয়ার্ডটা মানে ফেথলেস পিপল দিয়ে কাদের বোঝানো হচ্ছে? ফেথলেস পিপল দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যারা নিজের উপরে বিশ্বাস করে না, নিজের উপরে কোনো ধরনের আস্থা নেই। এই বিষয়টাই কি তাদেরকে অবিশ্বাসী বা ফেথলেস বানিয়ে দেয়। সো আমরা যদি আরেকবার এখানে যদি বোঝো, সো অ্যান্সারটা যদি গোছানো ট্রাই করো, আমরা কি কি লিখতে পারি একটু বোঝো। দ্য স্পিকার অফ দ্য পোয়েম, ফার্স্ট অফ অল এই পার্টটাতে লিখবো, এখান থেকে এখান তো পুরো কপি হবে, এখানে কিছুই আমরা চেঞ্জ করব না। জাস্ট এখানে যেহেতু ডাজ আছে, তার মানে এখানে ভার্ব কি থিঙ্ক না, তো থিঙ্কস হয়ে যাবে। দ্য স্পিকার অফ দ্য পোয়েম থিঙ্কস cities, that the cities are filled with foolish and faithless people, and faithless people. এখন যদি চিন্তা ভাবনা করো যে এখানে কি হবে, ফেথলেস পিপল দিয়ে ভরপুর, কিন্তু কারণটা কি দিতে পারি? কারণটা আমরা বলতে পারি যে আমাদের কবি দেখেছে তাদের মুখে, বা আমাদের কবি দেখেছে স্যাডনেস এবং ডেসপেয়ার এবং ফ্রাস্ট্রেশন তাদের মুখের মধ্যে বা তাদের মধ্যে, যেটা কেন হয়েছিল? কজড বাই দি ভেন স্ট্রাগল বা কন্টিনিউয়াস স্ট্রাগল টু দি রং পাথ, অর without even understanding the meaning of life, বা without even finding the meaning of life, এটাও বলতে পারি। সো যদি আমরা গোছানো ট্রাই করি, as he sees sadness and despair in their faces, caused by the continuous struggle they do without, এখানের মধ্যে তুমি আমি এখানে একটা কমা দিয়েছি অ্যাকচুয়ালি, তুমি চাইলে কমাও দিতে পারো বা দ্যাট ওয়ার্ডটাও ইউজ করতে পারো, হুইচ এভার ইউ ওয়ান্ট। আমি এখানে কমা দিয়েছি।
কিন্তু এখানে কমা বলতে কিন্তু ক্লজ হিসেবে ভাগ করাটা বোঝাচ্ছে। ওকে ওয়েট, তোমরা এটা বুঝতে অসুবিধা হবে, আমি দ্যাটই ব্যবহার করি। That they do without even understanding বা without even finding the meaning of life, without even finding the meaning এখানে কি বলা হচ্ছে দেখো তো, আমরা এখানে অ্যান্সারে লিখলাম যে দ্য পয়েট, দ্য স্পিকার অফ দ্য পোয়েম থিঙ্কস দ্যাট দ্য সিটিজ আর ফিল্ড উইথ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল অ্যাজ হি সিজ স্যাডনেস অ্যান্ড ডেসপেয়ার। মানে কি, যেহেতু সে দেখে, কারণ কি এখানে বলা হচ্ছে যে স্পিকার আমাদের সবগুলি মানুষকে কি বলছে, বোকা আর অবিশ্বাসী বলছে। কারণ কি, সে দেখতে পারছে দুঃখ আর ডেসপেয়ার তাদের মুখে। আর এই জিনিসটা কেন হয়েছে, কজড বাই দ্য কন্টিনিউয়াস স্ট্রাগল, এই যে কন্টিনিউয়াস যে তারা সংগ্রাম করে যাচ্ছে, দ্যাট দে ডু, যেটা তারা করছে, উইদাউট ইভেন ফাইন্ডিং দি মিনিং অফ লাইফ, তারা যে একটা কন্টিনিউয়াস সংগ্রামে যাচ্ছে বা কন্টিনিউয়াস সংগ্রামটা করে যাচ্ছে উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং দি মিনিং অফ লাইফ। মনে করো তোমাকে একটা জিনিস সাথে রিলেট করে বুঝাই, মনে করো তোমার কয়েকদিন পরে ম্যাথ এক্সাম, ঠিক আছে? এখন তুমি ম্যাথ পড়তে বসছো উইদাউট ইভেন নোয়িং দ্য সিলেবাস। তুমি কিন্তু ম্যাথ পড়ছো, তোমার সংগ্রাম হচ্ছে, বাট তুমি তোমার সিলেবাসই জানো না, বা তুমি কেন ম্যাথটা পরীক্ষাটা দিবা এটাও জানো না, কোন জায়গায় পরীক্ষা, মানে তুমি তোমার এন্ড গোল জানো না, কিন্তু তুমি মাঝখানে কষ্ট করতেছো। তাহলে কি তোমার ওই যে মাঝখানের কষ্টটা কোনো মূল্য থাকবে? তোমার এন্ড গোল কি তোমার ভালো মতো অর্জন করতে পারবা? অবভিয়াসলি না। সেম জিনিসটা যদি রিলেট করে দেখো, যে সে মাঝখানে কষ্ট করছে মানুষগুলি, কিন্তু সে তার এন্ড গোল, সে যে এই কষ্ট দিয়ে কি অর্জন করতে চাচ্ছে ওই এন্ড গোলটাই সে জানে না। তাহলে কি তাদেরকে মানুষ বোকা বলবে না, অবিশ্বাসী বলবে না? এই জিনিসটাই। সো এটার সাথে কি আমাদের বি নাম্বার অ্যান্সারটা ডান। লেটস গো ফর কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি এর মধ্যে দেখো কি বলা হয়েছে, হোয়াট টাইপ অফ পিপল ডাজ দ্য পোয়েট ফাইন্ড অ্যারাউন্ড হিম ইন দ্য পোয়েম ও মি ও লাইফ। সো আমরা যদি একটু চিন্তা করি কবিতার আলোকে বা কবিতার পার্সপেক্টিভ থেকে, আমরা কি দেখেছি? আমরা বারবার আমাদের কবিকে বলতে দেখেছি যে সে তার চারপাশে শুধু কি দেখে, বোকা আর হলো অবিশ্বাসী মানুষজন। আর এরকম মানুষজন যারা একটা একঘেয়ে জীবন বজায় রাখে বা একটা একঘেয়ে জীবন কন্টিনিউ করে যায় উইথ সর্ডিড ক্রাউডস অ্যান্ড অল, উইথ নেগেটিভ এনার্জি, এই বিষয়টাই। তো আমরা কি বলতে পারি না যে আমাদের পয়েট তার চারপাশে শুধু বোকা আর মূর্খ মানুষদের পায়, এই বিষয়টাই। সো আমরা এটাই বলি, দ্য পয়েট ফাইন্ডস, এগেন ডাজ ইউজ করা হয়েছে, তো আমাদের ভার্বের সাথে এস যুক্ত করবো আমরা। অ্যান্সার, দ্য পয়েট finds foolish, okay wait, foolish and faithless people around him who continue their struggle continue their vain struggle, continue their vain struggle without finding the meaning of life। মানে এখানে কি বলা হচ্ছে যে আমাদের কবি তার চারিপাশে শুধুমাত্র মূর্খ এবং অবিশ্বাসী মানুষদেরই পায়, কারণ তারা কি নিজের জীবনের যে বৃথা সংগ্রামটা আছে
ওটাকে কন্টিনিউ করে যাচ্ছে উইদাউট ফাইন্ডিং দি মেইন মিনিং অফ লাইফ অর মেইন মোটিভ অফ লাইফ, এই বিষয়টাই। সো উইথ দিস আমাদের কোশ্চেন সি ও ডান। লেটস গো ফর কোশ্চেন নাম্বার ডি। ওকে, বিফোর স্টার্টিং দিস কোশ্চেন তোমাদের সাথে আমার একটা কথা বলার ছিল যে তোমরা অনেকে আমাকে যে ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রাইটিং নিয়ে একটা কথাবার্তা বলছিল যে কীভাবে জিনিসপত্র আমরা লিখতে পারি। সো এখন বিষয়টা কীরকম জানো, তোমাদের যদি একটু বুঝিয়ে বলি আমি বিষয়টা, যে আমাদের যে এই অ্যান্সারগুলি আমরা লিখছি না, এই অ্যান্সারগুলির মধ্যেও কিন্তু আমাদের নিজেদের স্ট্রাকচার বা একটা সেন্টেন্স ফর্ম করতে হচ্ছে, ঠিক আছে? সো এখানের মধ্যেও কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা ইম্পর্টেন্স আছে। সো ফ্রি হ্যান্ড রাইটিং যখন তোমরা শেখার ট্রাই করবা তখন দুইটা জিনিস করবা। আমি প্রথম ভাবছিলাম যে এই ক্লাসের প্রথম দিকে বলে দিব, বাট ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। সো যখন এটা ট্রাই করবা তখন না দুইটা জিনিস মাথায় রাখার ট্রাই করবা, যে ফার্স্ট অফ অল একটা স্পোকেন ওয়েতে আমাদের অ্যান্সারগুলি শেষ করা লাগবে বা ওইগুলি বোঝার দরকার আছে। সো তোমার একটা কাজ রেগুলার কি করতে হবে জানো, রেগুলার তোমার ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে যেই বইগুলি আছে না বা যেই প্যাসেজগুলি আছে, মানে ইংলিশ ফার্স্ট পেপারের আন্ডারে যে প্যাসেজগুলি আছে, কবিতাগুলি আছে, যেমন মনে করো তুমি যদি চিন্তা ভাবনা করো যে একদিনে আমি পড়বো আর একদিনে আমি ফ্লুয়েন্ট হয়ে যাব, একদিনে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু পসিবল না। তুমি একটা জিনিস কল্পনা করো তো। আর আরেকটা জিনিস, যদি তুমি চিন্তা করো যে আমি গ্রামার শিখবো, গ্রামার দিয়েই সব কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভুল। তুমি যখন ছোট ছিলা, যখন তুমি নতুন নতুন বাংলা ওয়ার্ডগুলি শিখছো, বা যখন তোমার বয়স 5-6 বছর হয়ে গেছে, তুমি মোটামুটি বাংলা স্ট্রাকচারে, মানে স্ট্রাকচার অনুযায়ী তুমি কি বানাতে পারো, কি বলে, বাক্য বানাতে পারো, তখন তুমি কি গ্রামার দিয়ে বাংলাটা শিখেছিলা নাকি স্পোকেন ওয়েতে বাংলাটা শিখেছিলা? সো এই জিনিসটাই তুমি কিন্তু স্পোকেন ওয়েতে সবার মুখে মুখে বাংলাটা শিখে ফেলছো, রাইট? কারণ কি, তুমি ওই সময় অনেক বেশি প্র্যাকটিস করছো। ওয়াই ডু ইউ থিঙ্ক যে তুমি বাংলাতে এতটা বেশি প্রফিশিয়েন্ট, এতটা বেশি এফিশিয়েন্ট, তুমি এত ভালো মতো বাংলায় কথা বলতে পারো? আই এম নট সেইং যে তুমি একটা কবির মতো হয়তো বাংলায় কথা বলতে পারো, বাট তোমার ইংলিশের তুলনায় বাংলাটা তো ভালো, রাইট? কেন? কারণ তুমি রেগুলারলি বাংলাটা প্র্যাকটিস করছো। সো তুমি যখন একটা জিনিস বারবার বারবার প্র্যাকটিস করো, তুমি ওটার মধ্যে ভালো হও, এটা তুমি জানো। বাট ইংলিশে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কি? তুমি ইংলিশটাও কি যদি রেগুলারলি প্র্যাকটিস করো তাহলে তোমার ঠিক হয়ে যাবে। এখন ইউ মাইট আস্ক যে ভাইয়া আমি কি প্র্যাকটিস করবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য? ফার্স্ট অফ অল তোমার স্ট্রাকচারগুলি, যে একজন মানুষ যে ইংলিশ সে কথা বলে বা ইংলিশে লেখে, সে কিভাবে লেখে, তার লেখার ধরন কেমন, সে কিভাবে কথা বলে, তার কথার ধরন কেমন, এই জিনিসগুলি বুঝতে হবে। সো তুমি যদি রেগুলারলি গ্রামার, হ্যাঁ গ্রামার ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কী ধরনের সেন্টেন্স লিখবো, কীভাবে লিখবো, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে মানুষ কথা বলে ইংলিশে, কী ধরনের কথাগুলি কীভাবে লিখছে, এই বিষয়গুলি সব বোঝা লাগবে। সেটা কীভাবে বুঝবা? তোমরা অনেক মানুষ আছো যারা রেগুলার লাইফে মুভিজ দেখো, অনেক বই পড়ো, তো তোমরা কি করতে পারো জানো, ইংলিশ মেন লেখার মোড হিসেবে যেই বইগুলি আছে বা হলিউডের মুভিসগুলি যেখানে ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, ওগুলি ফলো করতে পারো। ওগুলির মধ্যে কিভাবে কথা বলছে ইংলিশে, কী ধরনের ডায়ালেক্ট ফলো করছে, কী ধরনের অ্যাকসেন্ট ফলো করছে, কী ধরনের প্রোনাউন্সিয়েশন ফলো করছে, ওগুলি বোঝো। যদি তোমার কাছে ওগুলি মনে হয় যে ভাইয়া এত টাইম তো আমার কাছে নেই, সো আমার সময়টা নষ্ট হবে, ওখানে সময় নষ্ট হবে না অবভিয়াসলি, বাট সময়টা আমি অতটা টাইম দিতে পারছি না, সো আমি কি করতে বলবো জানো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারে যে বইটা আছে না, ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের মধ্যে যে প্যাসেজগুলি আছে, কবিতাগুলি আছে, ওগুলি পড়ো, ওগুলি রেগুলারলি পড়ো। সো ওগুলি কীভাবে পড়বা জানো, তোমার একটা জিনিস বলি, আমি যেভাবে বলতো সেভাবে করবা। ফার্স্ট অফ অল কী করবা জানো, আমার এই যে সিন কম্প্রিহেনশনের বই, মানে সিন কম্প্রিহেনশনের ক্লাসগুলি আছে না, অনেকগুলি ক্লাস গেছে, প্রায় তোমাদের সিলেবাস অনুযায়ী মেবি 6টা ক্লাস গেছে। ওই 6টা ক্লাসের মধ্যে আমি 6টা প্যাসেজ যেগুলি তোমাদের শর্ট সিলেবাসে ছিল ওগুলি শেষ করে দিয়েছি ভালো মতো। আরও অনেকগুলি যাবে, আরও অনেকগুলি প্যাসেজ যাবে, আরও অনেকগুলি স্টোরিজ যাবে, এক্সপ্লেনেশন যেগুলি তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। সো তো মেন কী করবা জানো, আমার যে ক্লাসটা আছে না, আমার প্যাসেজ এক্সপ্লেনেশনের বা স্টোরি এক্সপ্লেনেশনের বা পোয়েম এক্সপ্লেনেশনের যে ক্লাসটা আছে না, এটা আগে করবা। আমি কি বুঝতে পারলাম? আমার যে ক্লাসটা আছে এটা আগে করবা। ক্লাসটা থেকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, ভোকাবুলারি থেকে শুরু করে প্রত্যেকটা লাইনের থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড, তোমার ডিরেক্ট মিনিং কি, লিটারাল মিনিং কি, ইনডিরেক্ট মিনিং কি, সব কিছু কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, ওখানে বুঝিয়েছি ভালো মতো। সো ওইগুলি ভালো মতো বুঝবা, ওগুলি ভালো মতো নোট করবা, নোট করে সাইড করে রাখবা।
সাইড করে কি করবা জানো, তুমি নিজে নিজে আবার ট্রাই করবা, নিজে নিজে আবার প্যাসেজটা নিজে নিজে পড়বা। মনে করো এখানের মধ্যে ওই প্যাসেজটার মধ্যে তোমার অ্যারাউন্ড প্যাসেজটার মধ্যে বা এই স্টোরিটার মধ্যে প্যাসেজটার মধ্যে তোমার অ্যারাউন্ড 10টা লাইন ছিল যেটা আমি ভালো মতো বুঝিয়ে দিছি। সো তুমি যখন নিজে নিজে ট্রাই করবা না, তুমি মনে করো এই 10টা লাইনের মধ্যে তুমি 8টা ঠিক করতে পারলা আর 2টা লাইনের মিনিং তোমার হয়নি, তো তখন ওই যে 2টা লাইন আছে না, এই 2টা লাইন আবার তুমি আমার এক্সপ্লেনেশন ভিডিও থেকে দেখবা, ভালো মতো বুঝবা, আর ওই 2টা লাইনও তুমি ওখানের মধ্যে অ্যাড করে দিবা নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে। সো কি করছি যে ফার্স্ট অফ অল আমি পুরো একটা প্যাসেজ স্যারের সাথে মানে আমার সাথে পড়ছো, ভালো মতো বুঝছো, বোঝার পরে তুমি নিজে নিজে প্রত্যেকটা লাইন পড়বা, বোঝার ট্রাই করবা, এটাতে বাংলাতে কনভার্ট করার ট্রাই করবা, এটার মিনিং কি বের করার ট্রাই করছো ওটা বের করার ট্রাই করলা। এই জিনিসটা কি জানো, প্রত্যেকটা প্যাসেজের সাথে করবা, প্রত্যেকটা স্টোরির সাথে করবা, প্রত্যেকটা পয়েমের সাথে করবা। আর শুধু যে একবার একবার করলেই হয়ে গেল এরকম না, প্রত্যেক দিন তোমার মোটিভ থাকতে হবে যে আমি একটু হলেও প্র্যাকটিস করব। ইংলিশ এমন একটা স্কিল বা ভাষা এমন একটা স্কিল যেটা রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে আস্তে আস্তে গ্রো করে। সো এই বিষয়টা গেল। এখান থেকে তুমি কি বুঝতে পারবা জানো, এখান থেকে তুমি ইংলিশে যে সেন্টেন্সগুলি বা একটা সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স থেকে তুমি বাংলাতে কীভাবে কনভার্ট করবে এটা বুঝতে পারলাম। এখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পার্ট, যে তোমার এই জায়গা থেকে তোমার কিন্তু একটা মোটামুটি একটা আইডিয়া এসে পড়বে যে একটা সেন্টেন্স কীরকম হয়, একটা সেন্টেন্সের মধ্যে কী ধরনের স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারগুলি মাথায় রাখবা। আর এর পাশাপাশি এখন এই স্ট্রাকচারগুলি মাথায় রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমরা যখন গ্রামার ক্লাসগুলি করি না, ওই গ্রামার ক্লাসের মধ্যে তোমার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমি বলে দিয়েছি কী ধরনের সেন্টেন্সের মধ্যে কী ধরনের ভার্ব ব্যবহার করা লাগে, কী ধরনের সাবজেক্টের জন্য কী ধরনের ভার্ব ব্যবহার করা লাগে। বা তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস ছিল ওই যে সাবস্টিটিউশন টেবিলের মধ্যে, ওখানের মধ্যেও আমি অনেক ডিটেলড ওয়েতে বুঝিয়েছি। আমার প্রত্যেকটা ক্লাস প্রচুর ডিটেলড অবস্থায় আছে। সো ওইগুলি ভালো মতো ফলো করবো, ওই গ্রামারগুলির মতো দেখবা। দেখার পরে তুমি কি করবা জানো, প্রত্যেক দিন 5টা সেন্টেন্স বানাও, 5টা সেন্টেন্স লেখো। মনে করো তোমার নিজের লাইফ নিয়েই তুমি রাত্রেবেলা জার্নাল করো যে 5টা সেন্টেন্স লিখলাম, নট মাচ, 5টা সেন্টেন্স লেখো। 5টা সেন্টেন্স লেখে দেখো ওই 5টা সেন্টেন্স ঠিক হয়েছে নাকি। 5টা সেন্টেন্স 5 ধরনভাবে লেখা ট্রাই করো। প্রত্যেক দিন যদি একটু একটু করে প্র্যাকটিস করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, অনেক কিছু বলে ফেলছে অ্যাকচুয়ালি। তোমরা একটা ডেডিকেটেড ক্লাস পাবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। বাট আমি কেন বললাম এগুলি, কাজ তোমাদের এই যে অ্যান্সারিং ফ্রম দ্য পয়েমস, অ্যান্সারিং ফ্রম দ্য স্টোরিজ বা সিন কম্প্রিহেনশনের মধ্যে যখন তুমি এই কোশ্চেনগুলি অ্যান্সার করো, ওখানের মধ্যেও তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলি, সেন্টেন্স কীভাবে লিখতে হয়, বিষয়গুলি ইম্পর্টেন্ট। সো যেহেতু আমি ভাবছিলাম প্রথমেই বলবো অ্যাকচুয়ালি, বাট ভুলে গেছিলাম। সো আমি এখানের মধ্যে মাঝখানে আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। সো এই বিষয়গুলি গেল। সরি, সো আমরা কোশ্চেন সলভে আবার ফেরত চলে যাই। সো কোশ্চেন সলভের মধ্যে যদি দেখো, এই কোশ্চেনটার মধ্যে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্টোন অফ দ্য পয়েম ও মি ও লাইফ। যদি একটু মনে করো আমার কোশ্চেন, ওকে ফার্স্ট অফ অল কোশ্চেনে বলা হচ্ছে যে আমার এই যে পয়েমটা ছিল, এই পয়েমের মধ্যে আমাদের যে কবি ছিল, এই কবি কি ধরনের টোন মেনটেন করেছে। ফার্স্ট অফ অল আমাদের পয়েমের মধ্যে কয়টা পার্ট ছিল? 2টা পার্ট ছিল না? আর ওই 2টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টের মধ্যে আমাদের কবি কিসের উপরে ফোকাস করেছে? ফার্স্ট পার্টের মধ্যে আমাদের কবি বারংবার নিজের কাছে কি করেছে, নিজেকে প্রশ্ন করেছে। আর ওই প্রশ্নগুলির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? তার জীবনের যে স্যাডনেস, তার জীবনের যে ফ্রাস্ট্রেশন, তার জীবনের যে কষ্ট, এই সব কিছু প্রকাশ পেয়েছে এই বিষয়টাই। আর সেকেন্ড যে পার্টটা ছিল, ওই সেকেন্ড পার্টের মধ্যে আমাদের কবি কি করতে বলেছে? আমাদের কবি করতে বলেছে কি, জীবনে আশাবাদী হওয়া, রাইট? সো আশাবাদী হওয়া, তোমার জীবনে যেটা আছে ওটা নিয়ে খুশি থাকা, এই বিষয়গুলি সে উল্লেখ করেছে। সো প্রথম পার্টের মধ্যে সে দুঃখ নিয়ে কথা বলছে, সব খারাপ জিনিসগুলি নিয়ে কথা বলছে, সো এই বিষয়টা। আর সেকেন্ড পার্টের মধ্যে কি, ভালো জিনিস নিয়ে কথা বলছে। সো এটা অ্যাকচুয়ালি কি, যেমন আমাদের 2টা জিনিস আছে, একটা হলো পেসিমিস্টিক, ওয়েট, ওকে, পেসিমিস্টিক আর অপটিমিস্টিক, এই 2টা টোনের ওয়ার্ড আমি ব্যবহার করব। বাট বিফোর ইউজিং দেম, অপটিমিস্টিক, হ্যাঁ ঠিক আছে, বিফোর ইউজিং দিস ওয়ার্ডস আমি তোমাদের মিনিংগুলি আগে বুঝিয়ে নিই, তারপর আমরা যাব। ওকে, আমি বারংবার রিপিট করতেছি যে আন্ডারস্ট্যান্ডিং অর হ্যাভিং আ গুড সেন্স অফ ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট
ফর এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। তুমি বাংলায় কথা বলবা, তোমার লেখার মধ্যে যদি ভালো অ্যামাউন্ট অফ ভোকাবুলারি ইউজ করো তুমি, তোমাকে সব জায়গায় দাম দিবে। তুমি ইংলিশে লিখবা, তুমি যদি ভালো অ্যামাউন্ট অফ ভোকাবুলারি ব্যবহার করতে পারো, আন্ডারস্ট্যান্ডিং অল দিস ওয়ার্ডস, দেন তোমার কোথাও কি তোমার যে লেখার মানটা আছে ওটা অবভিয়াসলি ডেভেলপ হবে। এই বিষয়টাই কি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে মধ্যে ফার্স্ট অফ অল পেসিমিস্টিক বলতে গেলে আমরা কি বুঝি? পেসিমিস্টিক বলতে গেলে আমরা বুঝি হলো যে যখন তুমি অ্যাজ আ মানুষ, তোমার মেন্টালিটি এমন যে তুমি শুধুমাত্র তোমার খারাপ আউটকামগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করো, আর সব সময় তুমি তোমার ওয়ার্স্ট আউটকামগুলি নিয়ে চিন্তা ভাবনা করো। যেমন মনে করো যে তুমি একটা বাসায় আছো, মানে তোমার বাসায় তুমি আসছো, তুমি তোমার ফ্রিজের মধ্যে তুমি একটা আইসক্রিমের বাকেট মানে আইসক্রিম রেখে দিছিলা, ঠিক আছে? এখন তুমি যখন ফ্রিজে গেলা আর আইসক্রিমটা আর খুঁজে পেলা না, তখন তোমার মাথায় কি চিন্তা আসছে? তোমার সিচুয়েশন দুইটা। ফার্স্ট সিচুয়েশনের মধ্যে তোমার চিন্তা আসছিল যে কেউ একজন খেয়ে ফেলছে, আর সেকেন্ড সিচুয়েশনের মধ্যে তোমার মাথায় আসছে হলো যে হয়তো বা কেউ একজন বের করে অন্য জায়গায় রেখেছে। সো এখানের মধ্যে ফার্স্ট সিচুয়েশনে কি তুমি তোমার খারাপ আউটকামটা নিয়ে চিন্তা ভাবনা করেছো, আর সেকেন্ড সিচুয়েশনটার মধ্যে কি তুমি একটা ভালো আউটকাম নিয়ে চিন্তা করেছো, মানে এমন একটা আউটকাম যেখানের মধ্যে কোনো ক্ষতি হচ্ছে না, এই বিষয়টাই। সো খারাপ আউটকাম নিয়ে যখন তুমি চিন্তা ভাবনা করো, ওইটা কি মানে এমন একটা মানুষ বা এমন একটা মানুষ যে শুধুমাত্র খারাপ আউটকাম, যে কোনো কিছুরই শুধু খারাপ আউটকাম, ওয়ার্স্ট যে আউটকামগুলি আছে ওইগুলি নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, তাকে বলা হয় পেসিমিস্টিক বা পেসিমিজম। আর যে সবসময় ভালো আউটকাম বা ভালো জিনিসগুলি নিয়ে চিন্তা ভাবনা করে তাকে কি বলা হয়? অপটিমিস্টিক, বা ওই ধরনের প্রসেসকে বলা হয় অপটিমিজম, ঠিক আছে? সো ওকে, আরেকটা সিচুয়েশন হতে পারে, মনে করো তোমার একটা ফ্রেন্ড স্কুলে আসে না। সো যেই মানুষটা পেসিমিস্টিক সে বলবে হলো হয়তোবা ওর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যেই মানুষটা অপটিমিস্টিক সে বলবে হলো সে হয়তোবা ঘুমের থেকে উঠতে পারে না। সো ডিপেন্ড করে এটা জিনিসটা কিরকম জানো, পেসিমিস্টিক কোনটা অপটিমিস্টিক কোনটা, তুমি দুইটা সিচুয়েশনের মধ্যে কম্পেয়ার করবা, যেটা খারাপ আউটকাম ওটা পেসিমিস্টিক, এরকম ভাবে। সো অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, বাট তুমি আশা করি তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি পেসিমিস্টিক আর অপটিমিস্টিকের মধ্যে ডিফারেন্সটা কি। সো আমাদের যে অ্যান্সারটা আছে এটা আমরা গুছাই। কি রে ভাই, কাম তো করে ফেলেছি, চলে গেছে, বইরা যায় কেন এটা বারবার? ঠিক আছে। সো নেক্সট হলো কি, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ও মি ও লাইফ? সো আমি অ্যান্সারটা শুরু করি। সো দেয়ার আর দিয়ে শুরু করি, দেয়ার আর টু sections in the poem। দুটো সেকশন ছিল না, একটা হলো কোশ্চেন সেকশন আর একটা হলো তোমার অ্যান্সার সেকশন। তো আমরা লিখবো হলো ইন দি ফার্স্ট সেকশন the poet asks himself, the poet asks himself many questions expressing sadness, despair and frustration। Frustration. So the tone of the question section is pessimistic। আর in the second কি ফার্স্ট আমরা লিখছেন, হ্যাঁ ওয়েট, second part
where the poet answers all his questions in the second part where the poet answers all his questions, maintained an optimistic tone. ডান। সো আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ওয়েট এক মিনিট, অ্যান্সার দাঁড়াচ্ছে হলো দেয়ার আর টু সেকশনস ইন দ্য পোয়েম, মানে আমাদের কবিতার মধ্যে দুইটা সেকশন আছে। ফার্স্ট সেকশনটা কি ছিল, কোশ্চেন সেকশন, আর ওই কোশ্চেন সেকশনের মধ্যে কি প্রকাশ পাচ্ছে, ওই কোশ্চেন সেকশনের মধ্যে আমাদের কবি নিজেকে অনেকগুলি প্রশ্ন করছে, আর ওই প্রশ্নগুলির মাধ্যমে সে কি প্রকাশ করছে, নিজের জীবনের কষ্ট, নিজের জীবনের ডেসপেয়ার, নিজের জীবনের ফ্রাস্ট্রেশন, এই সবগুলিকে সে কি প্রকাশ করছে। এই কারণে আমরা টোন অফ দ্য কোশ্চেন সেকশন কি বলছি, পেসিমিস্টিক হবে। ইন দি সেম ওয়ে আমরা যদি সেকেন্ড পার্টটা নিয়ে চিন্তা ভাবনা করি, ইন দি সেকেন্ড পার্ট where the poet answers all his questions. Okay, wait. Okay, in the second part where the poet answers all his questions, he maintained an optimistic tone. মানে বলা হচ্ছে যে সেকেন্ড পার্টটার মধ্যে যেখানে আমাদের পয়েট একটা কি এই সবগুলি কোশ্চেনের একটা অ্যান্সার দিয়েছে, সো ওই অ্যান্সারগুলির পার্টটার মধ্যে সে কি একটা অপটিমিস্টিক টোন নিয়ে এক্সপ্রেস করেছে। কারণটা কি, কারণ কি ওই যে ইটা ছিল, যে পার্টটা ছিল, ওই পার্টটার মধ্যে সে অনেক বেশি হোপ নিয়ে কথা বলেছে, অনেক একটা ভালো আউটকামগুলি নিয়ে কথা বলেছে, তার নিজের একটা ইউনিক নিজের একটা ইউনিক অস্তিত্ব নিয়ে কথা বলেছে, ওটা বজায় রাখার কথা বলেছে। আর আরেকটা জিনিস কি বলেছিল, যে তার নিজস্ব একটা পরিচয়, নিজস্ব একটা সত্তা, ওইটা মেনটেন করার মাধ্যমে আমাদের যে জীবনটা আছে, যেটা বয়ে যাচ্ছে, এই পাওয়ারফুল প্লেটার মধ্যে কি নিজের একটা কন্ট্রিবিউশন রাখা বা নিজের একটা অবদান রাখা, এই বিষয়টাই। সো উইচ ক্যান বি কনসিডার্ড অ্যাজ সামথিং অপটিমিস্টিক। সো অবভিয়াসলি সো এই বিষয়টা গেল। সো আমাদের এই যে পোয়েমটা ইজ আ মিক্সচার অফ বোথ টোনস, পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক। ডান। সো লেটস গো ফর কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই এর মধ্যে কি বলা আছে দেখো, হোয়াট ইজ দ্য পয়েট ওয়াই ইজ দ্য পয়েট স্যাড অ্যান্ড ডিপ্রেসড ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম। মানে আমাদের যে কবি আছে সে কেন দুঃখে এবং ডিপ্রেসড কেন সে কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ও মি ও লাইফে। সো তুমি যদি একটু চিন্তা ভাবনা করো যে আমাদের যে পয়েটটা ছিল সে কেন দুঃখে, দ্য পয়েট ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ইজ স্যাড অ্যান্ড ডিপ্রেসড, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। সো যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের কবি কষ্টে কি ছিল, কষ্টে কেন ছিল অ্যাকচুয়ালি, একটু চিন্তা করো। সে তার জীবনের কোনো মূল্য দেখছিল না, যে তার জীবনটা কেন, এটাই সে বুঝতে পারছিল না। সে তার জীবনের কোনো মিনিং খুঁজে পাচ্ছিল না। ওটার কারণে কি সে ডিপ্রেশনে চলে গেল না, ফ্রাস্ট্রেশন ফিল করছিল। সো এই বিষয়টা আমরা বলতে পারি যে দ্য poet is sad and depressed in the question section of the poem O Me O Life because he couldn't find any meaning of life, বা he was not able to find any meaning of life. আর আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা তার কষ্টের কারণ হতে পারে, দ্যাট উইল বি আই গেস কি বলা যায়, এই যে মূর্খ আর অবিশ্বাসী মানুষদের ভিড়ে থাকার কারণ, মানে ওইটা একটা কারণ হতে পারে তার যে কষ্টের এত। সো আমরা যদি চিন্তা ভাবনা করি, অ্যান্সারটা লেখা শুরু করি, দ্য পয়েট is sad and depressed in the question section of the poem
because he doesn't find the meaning of life. Find the meaning of life, and he is surrounded with what? Surrounded by foolish and faithless people who strive or who struggle for meaningless gains. মানে আমরা এখানে অ্যান্সারে কি লিখছি দেখো, দ্য পয়েট ইজ স্যাড অ্যান্ড ডিপ্রেসড, মানে আমাদের যে কবি আছে সে অনেক দুঃখে আছে এবং ডিপ্রেশনে আছে। আর কোথায় সে ডিপ্রেশনে ছিল, ওর প্রকাশটা কোথায় হয়েছে? ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম। আর বিকজ হি ডাজেন্ট ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ, আর কেন সে এত দুঃখে? কারণ কি, সে কোনো মিনিং খুঁজে পাচ্ছে না নিজের জীবনের। আর সে কি সারাউন্ডেড মানে কি ঘিরে থাকা, আর সে কাদের দ্বারা ঘিরে আছে? ফুলিশ এবং ফেথলেস পিপল হু স্ট্রাগল ফর মিনিংলেস গেমস। সো যারা কি কষ্ট করে, সংগ্রাম করে মিনিংলেস গেমসগুলির জন্য, তাদেরকে সে কি বোকা এবং মূর্খ বলছে। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস কোশ্চেন। সো এই বেসিক্যালি এই কোশ্চেনটার মধ্যে আমরা এটাই বলছি যে সে দুঃখে থাকার কারণটা কি? দুঃখে থাকার কারণটা হলো যে সে তার জীবনে মিনিং খুঁজে পাচ্ছে না, তার জীবনে কি দরকার এটাই জানে না সে। সো উইথ দিস ডান।